এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির মুখের পাশে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়ের অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটি মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতেও পারছে না। তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটার সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণ সমস্যা নিয়ে, সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটার মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের মতোই মায়া বলল, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটা ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার ডায়াবেটিক্স কমে গেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। ডায়াবেটিক্সের সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মাঝে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের ওপরের কাগজটা দ্রুত ছাড়িয়ে এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সঙ্গে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুয়ো ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার হিসেবে পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সঙ্গেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হবার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যেই হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়িটার টায়ার পাঞ্চার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল। আশেপাশে খুঁজে একটা হোটেলে দুটো রুমও বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ের জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে। এই অচেনা লোকটিই বাকে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তি পায়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভড়কালো, হতবিহ্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনের দেখা মিলল ওর ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাইরের আবহাওয়া ভালো না, দেখুন কিরকম ঝড়ঝাপটার বাতাস বইছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফানও আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা দিন আমায় প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়ল। আচ্ছা মতো ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে, আর না লোকটা কিছু বলছে। এদিকে রাত অনেকটাই বেশি হয়ে গেছে, তার উপর আবার আকাশের অবস্থাটাও বেশ খারাপ। যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়ার প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সেই জায়গাটার নামও জানা নেই ওর।
মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানকার কোনো কিছুই মায়ের পরিচিত নয়। দেখা গেল ওই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছুটা দূর যেতেই আরও কোনো বড় বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্ত মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করল। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের ওপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ের কিশোরী মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটিকে 2 বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো না। মায়া ভয়ে হাঁসফাঁস করতে লাগলো। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ধীমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে বেখেয়ালে নিজের পায়ের নিচে শাড়ির কুচিগুলো পরে খুলে গেল তরতর করে। আটকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুজল। লোকটাকে ধরে দাঁড়াতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ল। যখন দেখল মায়া হাইটে লোকটার কাঁধ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজনও মায়ের সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে? যদি সে লোকটিকে পুরোপুরি নাগালি না পেল? অসহায় মায়ার এবার বেশ কান্না পেল। মায়া আরেকটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বার জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝেই পুনরায় আটকে উঠল, যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজের ভর ফেলেছে মায়ার উপরে। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটি নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে সে মায়ের উপর নিজের ভর ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাছাড়া মায়া যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না পৌঁছায়, তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। অসহায় মায়া নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেয়ে হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছিলেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ের কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগুলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পেছন পেছন গেল, কিন্তু বিপত্তি বাঁধল অর্ধবয়স্ক লোকটির বৃদ্ধ বয়স্ক বাবাকে নিয়ে। তিনি মায়া আর রক্তাক্ত ছেলেটির অবস্থা দেখে বেঁকে বসলেন, সাহায্য করতে দ্বিমত জানালেন। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেমিক যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এই ঝড়ঝাপটার রাতে। ওনার ধারণা মতে মায়া আর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছে ওনার বাড়িতে আশ্রয় নিতে। অবশ্য বৃদ্ধ লোকটির এমন সব বিশ্লেষণের পেছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ের পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আসা। এজন্যই মূলত ওনার মনে অপবিত্র ধারণা এসেছে। বৃদ্ধ লোকটার কথাই মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ের শাড়িটা অগোছালো হয়ে গেছে। সঙ্গে অবশ্য রক্তের লাল লাল দাগের ছিটাই সমস্ত শাড়ি তলিয়ে আছে। দুর্ভাগ্যবশত মায়ের মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটা পূর্বে থেকেই লোকটির রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করল, তারপরও মুখে কিছুই বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবেও বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশের 5 এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না,
এতে আল্লাহ নারাজ হতে পারেন। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবেন, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকের দিকে। অন্ধকারের ঘোরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিলেন সবাইকে নিয়ে ভেতরে যেতে। ওদের ভেতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুইয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেবের। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থান চেক করতে। ছেলেটি নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসল লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গা, অচেনা মানুষের সাথে বসে থেকে মায়ের বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়ের কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া ম্লান হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কি সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখন অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো, নোংরামি তো ভুলেও না। মায়া দুই হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফিরে যাচ্ছে, নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেইটা নিয়ে। মায়ার ভয়, ডর, আতঙ্ক, টেনশন সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা গড়নের আরও একটা ছেলেও ঘরে প্রবেশ করল, বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব ছেলেটির। হয়তো ছেলেটিকে ঘুম থেকে তুলে এনেছে হাফেজ সাহেব, দেখে তো তাই মনে হলো মায়ার। কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেস্ট্রিক খাতাটা বুকে চেপে মায়ের সম্মুখে দাঁড়ালেন। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালেন হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই হাফেজ সাহেব নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন, সুমন যা, তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করল সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল দাদা কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনোরকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলেন মায়ার সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বললেন, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জেনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে এসেছ আমার দুয়ারে। আমার ঘর পবিত্র, তোমরা অপবিত্র করেছ, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়দিনের মাঝেই বুঝে যাবে আশা করি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরা দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করো, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এই জন্যই বলছি, আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশি সময় লাগবে না এলাকার মানুষ জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নেবে, বুঝেছ মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ের দিকে কাজী সাহেব। শান্ত ভাব, মনোভাব অত্যন্ত শক্ত ওনার। বিরক্তির সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নেবে না সহজে। মায়া হতবম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করা কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণের দমিয়ে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ার হঠাৎ কান্নায় ধমকে উঠলেন কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল, মুখের ভেতরে শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়, পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয়। অতিরিক্ত ভয় পেলে মায়ের শুধুই বুক ফেটে কান্না আসে, এখনও তাই আসছে।
মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বললেন। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু কাজী সাহেব অর্ধবেহুশ ছেলেটিকে কবুল বলতে বললে ছেলেটি তখন ওই অবস্থায় ঘোরের মাঝেই 3 কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল, কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটার থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করলেন না, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্বে থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সবকিছু লিখে নিয়েছেন কাবির নামায়। মায়া পরিবারের কথা জিজ্ঞেস করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এটুকুই বলল, ব্যাস। মায়াকে কাবির নামায় সিগনেচার করতে বললেন। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবির নামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটাতে চোখ বুলালো একটু। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখলেও বুঝল না আসলে সেখানে কি লেখা আছে। মায়ের নামটা ভালো করে পরখ করে বুঝল এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ের ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের ওপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সেও কাবিননামায় সিগনেচার করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালেন খাতাপত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিয়ে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেলেন মেহমানদের কিছু খাওয়ানোর জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারাচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিনশিটের জানালা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাঁধভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত। সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালার ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ের মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিলেন মায়াকে। কিন্তু মায়ের ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকেই এক নাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু আরিফের ফোন বন্ধ, বারবার নট রিচেবল দেখাচ্ছে। মায়ার কান্নার বেগ বাড়ে। ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম দাম পরিচয় কিচ্ছু জানে না মায়া, অথচ এই লোকটা নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! এছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা শতভাগ নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবেই বা কিভাবে? লোকটা সজ্ঞান থাকলে তো জানবে। লোকটা সজ্ঞানে থাকলে তো জানবে না কি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ের মতো করে সেও মায়ের নাম ঠিকানা জানে না। এমনকি মায়াকে হয়তো চোখের দেখাও দেখেনি লোকটা। হুঁশ ফিরার পর এই লোককে মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো। চুপি সেরে এখান থেকে পালিয়ে যাওয়া পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে। বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখনো বেঘরে ঘুমাচ্ছে লোকটা। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপি সেরে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময় দেখে নিল। 3:40 প্রায়, ভোর হয়েছে। মায়া হাঁসফাঁস করল। লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার। এই অসুস্থতার মাঝে যদি মায়া ফেলে চলে যায় তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া নয় আরেকটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগে মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনিতেও লোকটা মায়াকে ভালোভাবে দেখায়নি। এরপর আবার মায়ের সম্পর্কে সে কিছু জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনেও মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ের কলটা রিসিভ করে। মায়ের কল তার ভাই রিসিভ করে ভোর 4:56 দিকে। তখন প্রায় ভোর হয়ে গেছে ধরণীর বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ের অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি।
মাথা ব্যথায় এমনি মাথা হ্যাং হয়ে আছে। তার উপর অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখে অপরিচিত কোনো মেয়ের খোঁজ তার কাছে করছে ভেবে বিরক্তিতে খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পিঠে তেমন কিছুই বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথের মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে। কিসের মেয়ে? অকপটে সোজাসাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যেই মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞেস করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকিয়ে কিছুক্ষণ ম্লান থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবধারী মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটাও দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশেই ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেইনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দেবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপট উত্তরে বলল, আমি জানি না সে কোথায়। কাজী সাহেব খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্তও নয়। কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুছতে গুছতে বলল ছেলেটি, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ আমি নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠলেন কাজী সাহেব। তিনি চেনেন এই পাষাণ ছেলেকে, খান পরিবারের নিহাল চৌধুরীর বড় ছেলে আমরাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম এই ছেলের। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না এই ছেলের। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেনি। এমনকি রিদ খানকেও কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে আজে বাজে কিছুর বদনাম শোনেনি। তিনি মনে করেন খানবাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন, তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলাফেরা করে সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দেবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতের বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এজন্যই বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবল হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে কাজী সাহেব ভুল ভাবছে যে ওই মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না। এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিধায় সে এখান থেকে চলে যাওয়া উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে একটা কাবিননামার কাগজ বের করে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলেন। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্ময়ে পড়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্তি বোধ করল এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটাই তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোমেলো লেখা, রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আউড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বইয়ের আনাড়ি হাতের লেখা দেখে হৃদের কপালে ভাঁজ আরও গাঢ় হলো। ভাবল তাকে রাতে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো? গড নোস। সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজনও বোধ করল না, আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলেই গেল। বিয়ের মতো পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলেও তাই। দুজনের কারো মাঝেই তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউ এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারো সামনে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ এই বিয়েটা নিয়ে কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলেনি।
ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি হৃদয় পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার আমি মাত্র 9ম শ্রেণীতে পড়তাম। 10ম শ্রেণীতে উঠব। ডিসেম্বরের 1 তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখে ছিল আমার জন্মদিন। বলাই যায় মাত্র 1 মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন, ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টা মাথায় রেখে ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরে জন্মদিন পালন করতে স্পেশালভাবে। হয়েছিলও তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা 2017-তে আমার 16তম জন্মদিনের। সেই দিনটার কথা আজও মনে পড়লে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই, জানা নেই, তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুরটাই বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবেই আমি তাদের বোঝাতে পারতাম আমরা আসলে সত্যিই বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল এক অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে, তার সাথেই আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে। সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্ত দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনোই সেভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া, এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতের আধারে রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোতে দেখেছিলাম সেই রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যেই বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না সেই রাতে, বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলেই সেই এলাকায় বিদ্যুৎ সংকট ছিল। সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট্ট একটা মোমবাতির স্বল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধামকি, আবার অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন, সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যাতা বলার বাইরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখায় স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা ভুলে গেছি আর কি। এমন না যে আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি, তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম। সেজন্য সেদিন রাতে শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটার বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, ওই একটু আর কি। ফ্রিতে তো লোকটার নামটাও জানে নিজের স্মরণে রাখবে বা খুঁজে বের করবে। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও আমার জীবন এক নতুন মোড় নেয়। 9ম শ্রেণী পাশ করলাম, 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিলাম, রেজাল্টও বের হলো। মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলাম। 2019 সালে কলেজে উঠব। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটা আমার বাপ ভাইয়ের ওপরই ছিল বরাবরের মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য এক দলে জুয়েও আছে, ওকেও আমার ছোট চাচা আমার সাথেই ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকেই একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করছি, সেহেতু আমাদের আলাদা করার কথা কারো চিন্তাতেও ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে পাবো, এটাও নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শের পর আমার বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রাম ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময়ে আমরা যখন হোস্টেলে সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে তুলে দেওয়া হবে, এমন কথাই রইল। হলেও তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার্স করছিল, সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়া লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কও ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানুর বাড়ি আর আম্মুর নিজের বাড়ি, সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও বেশ আপত্তি আমার ইচ্ছে ছিল আশুগঞ্জের কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত নারাজগিটা চোখেই দেখেনি কেউ, কানেও তোলেনি।
ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেই দিনের কথা। আমার আঁচল ধরে কি কান্নাকাটি না করলাম। উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রুপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়াদয়া দেখিয়ে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করল। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বুর শক্ত মন নরম হলো না। আর না আমার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়া আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিটের মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজের সামনে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারে ক্লাস নিত টিচার হিসেবে। আর আমরা কলেজের শেষে বিকেলের দিকে আবার আরিফ ভাইয়ার কোচিং সেন্টারে পড়তে যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি আর জুই দুজন ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকেই রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল, বিধায় সেজন্য মানবিক নিয়েই পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগত। এজন্যই বাসার কাউকে না জানিয়ে নিজে নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিলাম 9ম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনায় স্টার্ট করলেও পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ দিয়েছে। কিন্তু কে জানত আমার এই অত্যাধিক পরিমাণে রাজনীতিকে পছন্দ করাটাই আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে। আমার বাল্যকালের মজা করাটা আজ আমার ওপরই ভারী পড়ে গেল। এজন্যই মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না, আর সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাবারই কথা, মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনীতি পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও মাঝে মধ্যে প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনত মনোযোগ সহকারে। তারপর বুক ভরে দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী তো আছি, আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না। শুধু প্রত্যেকের একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়ার দাবি, ব্যাস এটুকুই। শোন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নেব 6 বান্ধবী বেসরকারি বা বেকার পোলাপানের সাথে। কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মায়াগুলাকে প্রেম করার। সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলেদের সঙ্গে, কিন্তু জামাইয়ের বেলায় নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারই লাগবে, বলে দিলাম। নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। মাইশার কথার মাঝখানেই মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা ক্যান্সেল করে দে, দ্রুত ক্যান্সেল কর। ওইটার রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তার যে বোকা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনীতি করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা, বিপদে ফেলা যাবে না। তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাইয়ের দোয়া করে দে শক্তপোক্ত, কালো বেটে অসুন্দর ভুড়িওয়ালা যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কিরে, তোর চলবে না? মাইশার কথার পাশ থেকে ফোড়ন কাটত সুমি অতি উৎসাহে বলতো, হ মাইশা ঠিক কইছে, রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবো না। মন খারাপ করিস না দোস্ত, যা, আমরা তোর মাইশার কথাই মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দেবনি। হ্যাঁ, তোর মন্ত্রী মশাই অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই রকচাটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনি 2-4টা থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতুক করেই আমার 6 বান্ধবীরা আকাশমুখে হাত তুলে মোনাজাত করতো আমার জন্য। ভীষণ রকম খ্যাপাতো আমায়। মাঝে মধ্যে বোকার মতো চেতে যেতাম আমি ওদের উল্টাপাল্টা দোয়াই। আবার মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে ডাকতো আমায়। এই একটা কথায় আমি কখনো চেতে যেতাম না, বরং ভালোই লাগতো। পছন্দের রাজনীতি বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি, বরং ভালোই হবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশি থাকতাম, তেমনি ভয়ে ভয়ে থাকতাম। এই ভেবেছে আমার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়া মোটা তাজা আর কালো ভুঁড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়া জামাই পাইতো, বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই। আজ বছর 1.5 হলো আমি কাউকে বলি না আমার রাজনীতি পছন্দ বা মন্ত্রী সাহেব পছন্দ। কেউ এটা নিয়ে মজা করলেও চুপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারলো না। পারবে কিভাবে? আমি কাউকেই আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলিনি, এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকেই দোষ দিবে। তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই।
তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এই খবর যাওয়া মানে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। আব্বুর ভয়ে আজ পর্যন্ত আমি জুয়ের সাথে পর্যন্ত বিয়ের কথাটা শেয়ার করিনি। ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না, কারণ আমার সেই সৎসাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সেই রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি লোকটার নাম পর্যন্ত বলতে পারবো না। এজন্যই চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি বিগত 1.5 বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে। স্বামী শব্দটা নিয়ে নাম, দাম, ঠিকানা, পরিচয়পত্র কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেস মাথায় ছিল। দীর্ঘ সময়ের দূরত্বে তার আধো আলোয় দেখা চেহারাটাও ভুলে যাচ্ছি দিন দিন। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামীর দেখা ইহজীবনে পাবো না, এটাও জানি। তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘশ্বাস ফেললাম। আমার জীবনের ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম, বিছানায় পা দুলাতে দুলাতে। বুক ভরা নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকেই সেজে যাচ্ছে, থামাথামি নাই। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সামনে বসেছে সাজতে, তারপরেও সাজ কমপ্লিট হলো না মেয়েটার। আজব। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার জুয়ের এত দেরিতে। আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস অবশ্য আরও মাসখানিক আগেই শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে, বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার্সদের জন্য। স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে, এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই, প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 মাস পিছাতেও কারো সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা বাদ। কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকে নিয়ে। মেয়েটা এখনো বিরতিহীন সেজেই যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আজব। আমি এবার বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম জুইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ এভাবে আমাকে বসায় রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে, দেখিস। আমার চেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, শুধু শুধু রাগিস কেন ঋতু? এই তো আমার শেষ, আর অল্প। জুই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সত্যি আমার গরম লাগতেছে এই মরা শাড়ি পরে। তুই উঠবি নাকি আমি তোকে ফেলেই চলে যাব ভাইয়ার সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োই মেকআপের জিনিস গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল, সরি বোন, এই তো শেষ আমার। চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা। চল। জুয়ের হঠাৎ এত তাড়াহুড়ো। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালাম। মেয়েটা সত্যিই পাগল। একে তো নিজেই দেরি করবে, তার উপর সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ার বাইকে চড়লাম না আমরা। যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখে লাগলো কলেজ ভারী প্যানেলের সাজসজ্জা, সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী ভারী পোশাক। এই যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভর দুপুরে সবাই লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ যাইনি। জুই আর আমি দুজনেই সবুজ রঙা শাড়ি পরেছি। পার্থক্য শুধু এটাই, আমাদের শাড়িটা জামদানি, ব্যাস। ছোট ছোট পা ফেলে কলেজ গেট ধরে ভিতরে ঢুকলাম। বুঝলাম আমরা মনে হয় একটু বেশিই দেরি করে ফেলেছি। আমাদের আরও আগে আসা উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পেছনেই বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি, সেই সাথে এই কলেজের ওনার। ছাত্রী জনসভায় আমি গিয়ে বরাবরই পেছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের সারিতে হয়েছে। আমার হাতে ফোন নেই, জুয়ের হাতে আরিফ ভাইয়ার একটা ফোন আছে, সেটা দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ঝেড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভেতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে, হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো আমার। 3টা গাড়ি থেকে 3 জন মানুষকে বের হতে দেখলাম, ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর উনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা শতার্ধ হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয় জনকে চোখে লাগার মতো ছিল।
দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারলাম শতনারীর রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরেই গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হতেই পারে, অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম, কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গুমোট নিঃশ্বাসে সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3 জনকে, প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পেছন পেছন সিনিয়র ভাইয়ারাও আছে। আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনারা সবাই হয়তো এবার আমাদের সামনে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়ারা কত ছোটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে। এই গরমে এক একজন ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠদয় লেপ্টে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল আমার, কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয়ে গেল হঠাৎ পেটে গোতা খাওয়াই। বিরক্তি নিয়ে চাইলাম পাশে। জুই ঠোঁট উল্টিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু, আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসায় থেকে মাত্রই আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুমের তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিল? তখন ওয়াশরুমে যায়নি কেন? মেজাজ খারাপে চাপার আগে দাঁত পিষে বললাম, তুই কি আজকে শপথ করছস আমাকে শান্তি দিবি না? এমনি তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু, চল না। আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ হলে একবারে যাব, কিন্তু তাড়াহুড়োই এখানে চলে এসেছি, আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজুর কাজ চালিয়েছিস, এখনো চেপে যা। মুষ্টামুষ্টি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সঙ্গে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু, চল না, বেশি ইমার্জেন্সি পেয়েছে, প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। জুয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মেয়েটা আসলেই আমাকে আজকে শান্তি দেবে না। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি, হাতে জুয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটি ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বোলালাম। না, আপাতত এই দিকটাই তেমন কোনো মানুষ নেই। সবাই মাঠের স্টেজের দিকে আছে। ওয়াশরুমের বাইরের করিডোরের একপাশের দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাক লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজলো কারো উগ্রতা গমগমে ডাক, এই মেয়ে, এই মেয়ে, এদিকে শোনো। সহজ সরলভাবেই ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখে লাগলো আমাদের পৌরনীতি ম্যাডামকে। তিনি হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণে শাড়ি পরিহিত, বয়স 35, শ্যামবর্ণ, গায়ের রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকেই অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে। আমাকে দেখেই ম্যাম তাড়াহুড়ো প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়ো কথায় বুঝতে পারলাম না তিনি আমাকে সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিন স্বরে ম্যামকে বললাম, ম্যাম, আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দেবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে, কেমন? যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ জোরে সোরে চমকালাম ম্যামের কথায়। ফাউন্ডার স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে, আমি যাওয়া মানে নিখাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব? উফ, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে ঠিপ ঠিপ করে। এই কাঁপাকাঁপির রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে? ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরেও ম্যাডামের মুখের ওপর না করার সাহস হলো না আমার। তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে ধমক লাগায়, সেই ভয়ে ম্যামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে নিলাম। ম্যাম তাড়াহুড়ো আমার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর আমার কাছ থেকে ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নিও। অসহায়ের মতো আমি মাথা নাড়াতেই ম্যাম দ্রুত পদে চলে গেলেন অফিস রুমের দিকে। অসহায় আমি ঠোঁট উল্টিয়ে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা সত্যিই আজ আমাকে শান্তি দেবে না, এখনও ওয়াশরুমে বসে আছে।
প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার স্যারের দরজায় এসে কড়া নেড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে। বিশেষ করে অতিথি সভার সবাই এখানেই বসা, তার মানে তারা এখনও স্টেজে ওঠেনি। আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাআল্লাহ, তিনজনই ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো ওনারা সবাইকে নেতার বংশধর নাকি? কি চাই? ভরাট গলায় প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পেছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরলভাবেই পিছনে ফিরলাম আমি। সাহস নিয়ে ফাইলগুলো এগিয়ে দিলাম লোকটাকে, কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তেই ঠাই জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়লাম। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল। এমনটাই মনে হলো সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায়? সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ধ্যানরত অবস্থার মাঝেই লোকটা আমার থেকে কাগজগুলো নিজ হাতে তুলে নিল সহজভাবেই। আমি যে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজের সমস্যা আছে, নেম প্লেসের জায়গাগুলোতেও ভুল আছে। আব্বুর নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে, এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতেই হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা আমাকে দেখল না, হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই। আমি কিন্তু হ্যাবলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথাও দেখেছি কিনা এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচ্যুত করে বলল, এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছেন না, তাই সহজভাবেই আমার নাম জিজ্ঞেস করে বললেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেয়ে পুনরায় বললেন, কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যাডামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে এখানে পাঠাতে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এই জন্য বারবার তাকাতে হবে? আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলা নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখ ওনার। বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনিই জোয়ান থাকবে তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। যেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধতার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝালাম, হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসল, আগ্রহ নিয়ে বলল, কোন জেলা? জি ব্রাহ্মণবাড়িয়া। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে তো কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝেছ? এই যে তোমার পেছনে আমার নাতিকে দেখছো, ও কিন্তু মারামারিতে বেশ পটু মানুষ, মুখ থেকে হাত চলে বেশি ওর। তুমি ওকে হারাতে পারলে বুঝবো তুমি সত্যি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে তো? লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ঝেঁকে ধরা লজ্জা আর অস্বস্তি নিয়েই কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরও লজ্জায় পড়ে গেলাম বৃদ্ধ লোকটির কথায়। সাব্বাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি অবশ্যই। বৃদ্ধ লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পেছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল সেটা বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? ওনার দাদা জানি তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিদ, বিহেভ ইয়োরসেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিদ, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিদ নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিদ নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আই সেড গেট আউট।
আর দাঁড়ালাম না। অপমানে বিনীতের সহিত ছলছল চোখ নিয়ে প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পিছনে ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনের। উনি তখনও আমার দিকেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। উনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লাগলো। ফাউন্ডার স্যারের কক্ষ থেকে বের হয়ে হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেই দিন। সেই লজ্জা ছুটে বেশ কাঁদতে ইচ্ছে করছিল আমার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্র দিয়ে চলে আসলাম বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়েই। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে। কাঠফাটা তপ্ত দুপুরের রোদে অতিষ্ঠ ধরনী, প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। আমার একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতো। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যাত অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে। বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিদের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠের আসনে বসা শিক্ষার্থীদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলোও দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহই জানে। আর এদিকে উফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চের পেছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি। আমার সাথে জুয়ের সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী ছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধার ডালা, সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কাভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকায় মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমরা ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বারবারই ব্যর্থ হচ্ছিল, চারপাশে সিনিয়রের প্রহরদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছেন সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাব খান, নিহাল খান, রিদ খান, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়ার থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিদ খানের পরিবার নাকি বংশসূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিদ খানের সাথে ঢাকায় থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিদ খানের বাবা মা একসঙ্গে থাকে না। এবার কেন তারা একসঙ্গে থাকে না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। রিদ খানের বাপদাদারা বংশগতভাবেই রাজনীতি করে। সেই ব্রিটিশ আমল থেকেই রাজনীতির খাতায় নাম তাদের। বর্তমানে রিদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিদ খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন বাবা আরাব খান ও বাকি পরিবারের সদস্যদের নিয়ে। রিদ খান ঢাকায় থাকে মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটাও ছিল রিদ খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র, বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতেই হবে, লোকটা সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হবার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের ভাষণ শুনছেন মনোযোগ সহকারে। এই বিষয়টিও চোখে লাগার মতো ছিল। ওনার গাম্ভীর্য, ওনার পার্সোনালিটি সবকিছুই মনোমুগ্ধকর। আর এজন্যই আমার আশেপাশের প্রায় অনেক মেয়েই স্টেজে ছবি তোলার বাহানায় শুধু ওনারই ছবি তুলছে জুম করে। আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছি জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসেব করছিলাম। আরে ভাই, আপনিই বলুন, হিসেব করবই না বা কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাটাই আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। এছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটের পানি খায় এরা, তা
তার হিসাবেরা নিজেরাও দিতে পারবে না। হৃদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কেন যেন আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। হৃদ নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকেল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োই ভুলে ফেলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজের গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরাও যে যার মতো বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাইরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে যায় আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই কক্ষের ভেতরে হৃদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত 3টা মানুষকেই দেখে নিই। হৃদ খান ল্যাপটপের সম্মুখে বসে আছেন, কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানকে ল্যাপটপ স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে, বুঝিয়ে বুঝিয়ে বলছে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকে প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদ খানের সঙ্গে, সেজন্য তখনকার অপমান চক্ষু লজ্জাটা বেশি লাগছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োই ম্যাম ওই কাগজগুলো গোটাচ্ছে। আমাকে দেখেই ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে গেছে ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্থ গলায় বললাম, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছি। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগ দিয়ে দেবে, যাও। জি ম্যাম। জড়তায় মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম হৃদ খানের গম্ভীর বলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকে পিছনে ফিরলাম। হৃদ খান নামক অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছিল। বিষয়টা আমার কাছে বেশ অবাক করা ছিল, তাই পিছনে ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্যে মিহিস্বরে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে হৃদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন? সমাদরের কথাটা হৃদ খান আমাকে নয়, বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল। আমি মাঝ থেকে ভিন্তাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝেই অন্যের কথার উত্তর দিয়ে নিজে লজ্জিত হলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেই দিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম হৃদ খানের সামনে। আজও আমার সেই দিনের লজ্জাজনক পরিস্থিতির কথা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি! লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিলাম না। বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত, ঠিক তখনই শুনলাম হৃদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানে কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নেবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার, যাচ্ছি, কিন্তু আপনারা। ম্যামকে বলতে না দিয়ে তিনি পুনরায় বললেন, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়েই কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তিতে দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টি বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পেছন পেছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পেছন ঘুরতেই হৃদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি, তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে হৃদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলেছি না আমি? কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধা মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দেবে! আল্লাহ, সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো, আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দেবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষ দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পায়ে ঠান্ডা অনুভব করছিলাম।
গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পিছন ঘুরে বলেছিলাম, জি আমাকে বলছেন? তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো উনার, ইয়েস ইউ, কাম হিয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পিছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসা ভাসা চোখে। শুধু চমকেছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করছিল, যে আমি কোথায় বসেছিলাম? দেখতে পেয়েছিল আমি পিছনের সারিতে বসেছিলাম সেটা? অবশ্যই দেখতে পেয়েছেন, না দেখতে পেলে এই মুহূর্তে কিভাবে আমাকে খোঁচা দিতেন আমার পেছনে বসা নিয়ে? আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করলেন, মিস অর মিসেস? ওনার কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, উনি বললেন, ম্যারিড না আনম্যারিড? জি আনম্যারিড। মানে সিঙ্গেল? ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা ছিল, হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল, এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বললেন, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই, সবাইকেই দেখতে কেমন একই রকম লাগে। এই জন্য আজকালকার মেয়েগুলা সহজেই মিথ্যে বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক সেসব কথা, আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নানি হবেন, আর আমাকেও সত্যি বলছেন, এটাই আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলাকে চাই, আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই, আপনি আসুন। লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খোঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মেয়ে খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়। প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার। যাও লোকটার ওপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে উঠল অরুচিতে। লোকটার চরিত্র খারাপ, এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেই দিন ঢুকে গিয়েছিল রিদ খানের বিরুদ্ধে। হওয়ারই কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সব উড়িয়ে দেব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়ার রিদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লাগছিল। বাস্তবে আমাদের সাথে দেখা হওয়া কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রিদ খানকে পাগল বলার প্রশ্নই ওঠে না, কারণ রিদ খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিদ খানকে নিয়ে। আমি যখন রিদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্নে, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পাইনি আমার নামটা, নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে? আমি বললাম, জি আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইব? লোকটার তেড়ামি কথায় বুঝলাম রিদ খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এতটা তেড়ামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোকটা কতটা তেড়ামি করে আল্লাহ জানে। এই তেড়ামি করার জন্য এই লোকের একটাও গার্লফ্রেন্ড টিকেছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নাম জেনেও তেড়ামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞেস করছে। এজন্য আমিও রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করেই, ইসরাত জাহান। নামটা বলেই ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে, যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে সেই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছুই করল না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়া ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা শোনেননি। হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এজন্যই হয়তো পুনরায় আমার কাছে নাম শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে, কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এই জন্য চুপ করে গেলাম, নিজের নামটা ওনাকে না বলে। উনি বললেন, নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়, আউট। আবারও অপমান! লোকটার কি আর কোনো কাজ নেই নাকি? যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে। আমি কি ইচ্ছে করে এখানে এসেছিলাম নাকি?
বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছুই, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম হৃদ খানের প্রশ্নসিক্ত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক আর ঝগড়াটে হয়? ধৈর্যসীমা অতিক্রম করেছিল সেই দিন হৃদ খান। তারপরও জোর গলায় লোকটাকে কিছুই বলতে পারিনি। এমনি লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজবাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যাতা বলে আমাকে আরও অপমান করতো সেখানে থাকলে। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে 2টো লাল গোলাপও আছে। এইগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাইয়া দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দিইনি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবো গর্ধব ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজকে সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিংয়ে ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতেই ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুল পেলাম। সেই থেকেই এগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুয়ের থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাক্য ব্যয় করে সামনের দিকে যেতেই জুই দ্রুততাই পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়েই আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতেই পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই, নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোর এসব কে দিছে? তুই কি লুকাই প্রেম করছিস? জুয়ের কথায় রাগ হলো না, বরং হতাশাই বুক ভার হলো আরো। অনেক ইচ্ছে ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল সেই আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তাভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হাই আমার অসহায়ত্ব, নাম দাম কিচ্ছু জানি না এমন এক লোকের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই আমার। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত আছে জুয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি করে আমি কি বলছি? কি বলছিস আবল তাবল, ঠিক করে বল। এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘুরালাম না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথাই খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাইয়া দিয়েছে এসব? কাশেম স্যারের ছেলে সুন্দর রিফাত ভাইয়ার কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, আমার ওনাকে পছন্দ না তাই। বলিস কি? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করেছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দেবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব, যেন তারা নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তাভাবনা? ওকে, নাইস চিন্তাভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক ভুড়িওয়ালা লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুড়িওয়ালা কালো বেটে করে জামাইটাকে। দোয়া দিয়ে দিলাম। জুয়ের কথায় নাক মুখ কুচকে তাকাই আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিছে নাকি বদ দোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোকে বলছি আমি বেটে বয়স্ক ভুড়িওয়ালা লোক বিয়ে করব?
তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দেখিয়ে বললাম। আর তার প্রশস্ত বডি। আসছে আমার জামাইরা ভুড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজের চিন্তা কর, তোর বদ্ধ আবার তোর উপরেই না পড়ে যায়। হুবিস মাইয়া, আমার এত বড় জামাইটারে বেটে বলতে আসছে। ফাজিল, যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যাই। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠি। উদ্বিগ্নতায় আল্লাহ আমি এবার শেষ বলেই মৃদু চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ, আমাকে আস্ত রাখবে না আর। আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎ করেই দৌড় লাগালাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। জুয়ের রাগান্বিত স্বর আমার পেছন পেছন। রেগে মেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোত্থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি। ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছিলাম, আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে। টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থানটাও ভুলে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয়টা এতটাই ছিল যে বর্তমানের অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খেয়ে হারায়। গড়াগড়ি করে দুজন চিৎপটাং রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে ওপরে। আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই লোকটা আমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল। হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপা স্বরে। পাবলিক প্লেস বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আমি আর কি। আমার এই স্টুপিড কাণ্ডগুলো আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সঙ্গে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের ওপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতেই কিন্তু আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতে বিপরীত। লোকটার পেছনের কাপড় ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে শহর ঠাস। রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম তখনই নিচে। পরে কুনোয়ে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকার করে পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকালেও ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এইভাবে রাস্তায় ভেঙে ফেলে রেখেছে? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছি, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে, এত দামি আইফোনটা কোন পাষাণ ভাঙছে আল্লাহই জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দাম নাই এদের কাছে। এইসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশ বর্ডার পার করে দেয় না আল্লাহই জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথায় আহ করে উপরের দিকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তেই। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখখানার দিকে এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। আহ, যা বোঝার তখনই বুঝে গেলাম, এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে যে কি করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠলাম ওই রক্তিম চোখজোড়া দেখে। তখন আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না। সোজা কলেজের ভিপির ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো আমার। শেষ, আমি তো আজ একেবারে শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল রিদ খানের চাপা গর্জন। হোয়াট দ্য হেল!
আমার ওপর থেকে উঠতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেল তখনই চাপা গর্জনে এই কথাটা বলে উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির এক অংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত ওনার চোখের দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা অসহায়ত্ব আর বুক ধরফরে। এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাভ্যা করে কাঁদতে ইচ্ছে করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকেই 2 হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল! ভুল নয়, ঘোর অপরাধ। এত অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? যায় না, না যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। এই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যেই লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদেই যাচ্ছিলাম, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটা গায়ের সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটকট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চাইল। অল্প একটু দেখেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবেই তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার উত্তর না পেয়ে অপরাধীর মতো চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশিটা বিরক্ত প্রকাশ। আমি ভয়ে কাঁচামাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতেই দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছেন। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দেবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যে করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেমপত্র আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খাম আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়ছিলাম বারবার। কিছু বলার মতো গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি, তাই হুট করে হাত বাড়িয়ে ছো মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার ওপর তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা আমাকে দিন। উনি বললেন, কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই, ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইলাম। কি কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয়? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে উঠল, আউট। বিষণ্ণে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতে ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে দলা মুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এটাই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এইটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতা? আমি প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকি দিচ্ছে? আচ্ছা, লোকটা সন্ত্রাসী নয় তো? হতেই পারে, হু নোস। যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নের মধ্যেই হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে উনার 2 আঙুল বন্দুকের মতো করে তাক করলো আমার গলার ওপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় তা আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে মানুষটা এমন ব্যবহার করে, তাহলে পরিচিত জনদের সাথে কি করে আল্লাহ জানে। এমন উগ্রবাদী তেড়া মানুষটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট্ট মনে। তবুও মুখ বাঁকিয়ে প্রশ্ন করার সাহসটা হলো না। আবার চুপও রইলাম না। ভয়ার্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম,
আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি, ভুল। আমাকে বলতে না দিয়েই বলে উঠলেন, আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান? এবার তো আমি ওনার রুমেও নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমান সহ্য করতে না পেরে বলেই ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তীর তীর মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি, আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন, নয়তো যেই ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটার রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যেই বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগেই দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে তাকালো নিজের ভাঙা ফোনটার দিকে। জরুরি ভিত্তিতে চট্টগ্রাম এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হয় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যেই ফোন লাভ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটাও ভাঙল। এমন না সে ফোন ভাঙায় রিয়াক্ট করতো না, অবশ্যই রিয়াক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের ওপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিনে তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিন কলেজের ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতের অ্যাক্সিডেন্টে তার হুঁশ ছিল না তেমন, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়ার কাবিননামায় দেখেছিল তার বউটার নাম রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বইয়ের সম্পর্কে আর কিছুই জানে না সে, জানার ইচ্ছেও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটি তার বউ হতে পারে ভেবে। এজন্যই মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল, কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয়। সে কি আশায় ছিল এই মেয়েটি তার পালিয়ে যাওয়া বউ হতে পারে এই জন্য? হয়তো যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলে এবার কি হতো? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসেবে আরোই দরকার নেই। নিজের চিন্তা ভাবনায় হৃদ নিজেই ফোড়ন কাটল তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরুদ্ধতা করল। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটাকে তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করত, মাথায় তুলে আছাড় দিয়ে দম না বের করত, তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মাঝেই গাড়ি এসে থামল। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পেছনের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসল গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজের বাক্য বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল, জি ভাই মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, সেই দিন আমার একটা বিয়ে হয়েছিল। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয়ও কিচ্ছু জানি না, শুধু বউটার কণ্ঠটাই একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করত। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখদর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বইয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কিছু একটা তো মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিতেই সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা সে একেবারেই পছন্দ করে না।
হৃদ নিজে থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুঁজো হয়ে বসে আছি ঘাটের কোনায় অপরাধী মুখে। আমার ঠিক সামনে জুই তবদা মেরে মাথা চেপে বসে আছে শকড হয়ে। দুজনের গায়ে এখনও কলেজের ড্রেস জড়ানো। সময়টা দুপুর 2টোর ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুইয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসে ব্ল্যাকমেল করে, বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দেবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সবকিছু বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই আমার হঠাৎ বিয়েটার বিষয় নিয়ে রিয়্যাক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করারই কথা, আসলে আমার বড় বোনেরই বিয়ে হয়নি এখনো। সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। এই বিষয়টাকে সহজভাবে মেনে নেবার কথাও নয়। জুয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকের নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে ভয়ে কাটাবো আমি? এখন তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে, সবাই জানলে কি হবে। এখনো ভয় আছে, তবে এজন্য আর কতক্ষণ এমন মরার মতো ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করার দরকার না? এত পুরনো বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দেব আমি? বিরক্ত লাগছে। জুয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে, এবার একটু নড়াচড়া করার দরকার ভেবেই পা দুটো কুঁজো করার থেকে মুক্ত করলাম। ফ্লোরে পাজোড়া ফেলে সোজা হয়ে বসলাম। আবার ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে, মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। তোরও নিশ্চয়ই করছে। একটা কাজ করি, চল দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর না হয় সেম দুঃখী দুঃখী পোজ নিয়ে বসে থাকবো, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার ওপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে মারতে আমাকে বিছানার ওপরে ফেলে আমার পেটের ওপর চড়ে বসে। হাতের বালিশটা দিয়ে আমার মুখের ওপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গর্ধব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে নাকি? টেনশনে আমি মরে যাচ্ছি, আর তুই? 2 হাতে জোর খাটিয়ে মুখের ওপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের উপর এখনো জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠিয়ে বসালাম। হাঁপাতে হাঁপাতে জুয়ের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে বললাম, অশুভ মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ের জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাইটা একটুর জন্য বউ হারা হতো। ইস, বেচারা জামাই, বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুয়ো উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টি তখনও খেপানো আমার ওপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহুতে চেপে আঙুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দেব তোর নামে। বলে দেব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা অজানা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে, কি বলিস? জুয়ের হুমকি স্বরূপ কথাই নিভে গেলাম আমি। ভয় জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্যই বিয়ের কথাটা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব। কেন করব না তুই বল? তোর কোনো আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলিস নাম ঠিকানা তো জানিসই না। যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে রেখেছিস, লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর কোনো আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি বা কোন পরিস্থিতিতে তোর বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না।
বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেমের সম্পর্কে জড়ায়, হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কিনী বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালাম পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকেই আঙুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলাম শরীয়তে হালাল। এখন তুই বল, তোর সাথে আমার কি করা দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কিত করবে। তার চেয়েও বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত লোকটাকে খুঁজে বের করতে পারতাম লোকটা কে। যেমন চুপিসারে বিয়েটা হয়েছিল, ঠিক তেমনি চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম, আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে নিতাম। ইসলামের ছেলেদের একসঙ্গে 4টে বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি, যতক্ষণ পর্যন্ত না স্বামীর সাথে তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস তোর জীবন পুরোটা আটকে গেছে। ওই লোকটাকে তালাক না দিলে তুই লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি, আমার মাথাতেই আসেনি জীবনে আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি, জীবনে একটা সময় একবার না একবার আমার বিয়ের জন্য তো চাপ দিতই সবাই। আমি তখন কি করতাম? জুয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধ বোধে মিয়ে গিয়ে ধরা গলায় বললাম, সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন আমার এত কিছু মাথায় আসেনি, তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমলে চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল। চিন্তায় ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে বসে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে? অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যিই আমি চুপ হয়ে বসে আছি। জুইকে কি বলা উচিত বুঝতে পারছি না। জুইও খানিকটা চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজবো কোথায়? আর খুঁজলেও বা পাবো কোথায়? কেন কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোকে বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছু জানিস না, তাকে দেখলেও তুই চিনবি না, এমন অবস্থায় লোকটাকে খুঁজি কি করে বলতো? মায়ের তো মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে কোনো আইডিয়া আছে? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথায় জুই খানিকটা তেতে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তো তুই বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। জুয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে তো ভালো আইডিয়া পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরাল বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্টু, কখনো কথা নড়চড় করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করি, কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে। এখনো রান্নাবান্না কিছুই হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দেব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। আমরা সবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন শক্টে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে আমার ওপর। আমার দোষ, এত বড় কাণ্ড ঘটিয়ে কাউকে জানাইনি। পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, অন্তত এদের বলার দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ ছিল না। আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার নিজ বাড়িতে মোবাইলে জয়েন করেছে। এখন পরন্ত বিকেল। জুয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয় শেয়ার করা হয়ে গেছে। আমাকে একচোট ফ্রিতে বকাঝকাও করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় তা নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ দিচ্ছে না।
এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরও খেপে যাবে আমার ওপর। এমনি ছোটখাটো ঘূর্ণিঝড় আমার মাথার ওপর নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, পাজি হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে হলো সুমি, আর জুই সবচেয়ে বুঝতার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা আছে ওর। আর আমি, সেটা না হয় নাই বললাম, আমার গল্পেই বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটা লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এভাবে এমনি তাকায় আছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়াটা করছে তো করছে, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছে মতন কতক্ষণ ধোলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়ারে, নইলে আমার রাগ শান্ত হব না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু আরে। আমি অসহায় মুখ করে জুয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল টেনশনে। জুয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকরে অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়েই মরে যাচ্ছি। না জানি কোন বেটা মানুষরে বিয়ে করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয় আর তোকে দেখে যদি তার মন বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরও ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তার উপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোক বলেই পরিচয় দিচ্ছিল। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথায় উত্তর দিয়ে জুই শান্ত গলায় বলল, ডিভোর্স দেবে না মানে? অবশ্যই ডিভোর্স দেবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দেবো মনে করছিস? ও ছোট মানুষ, বোঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নেব। ব্যাস, আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেইটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মা, তুই লোকটার মুখে কারো নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? আমাদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে তোর, যেখানে তুই লোকটাকে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরও হতাশ দেখা গেল সবার চেহারা। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার সাথে প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ের না হয় মনে নেই ওর কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেই দিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলি? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আশার আলো ফুটল মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সাথে বলল, পারফেক্ট, এখন নিশ্চিত এটাও মনে আছে তোরা মায়াকে সেই দিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার মনে নেই, অনেক আগের কথা, জায়গাটার নাম ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোস্টেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম, সব কিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গিয়েছিল সেই দিন রাতে। আমার কথাই চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মায়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হ্যাব্বি রাগ উঠতেছে। উফ। পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় খুঁজবে সেই এলাকা, যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহের সহিত বলে উঠি, আমি না জানি, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি। ভাইয়া সব কিছু চেনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বা, মায়ারানির মাথায় দেখি ঘিলুও আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞেস করতো। জুই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে তুই আরিফ ভাইয়ের কাছ থেকে জায়গার নামটা জান, কল দে ভাইকে। জুই বলল, আরিফ ভাইকে ফোন করে কি বলবো? কি বলে জায়গার নামটা জিজ্ঞেস করব? ভাইয়া যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করবে সেই দিন রাতে নরসিংদী জেলার কোথায় খুঁজে পেয়েছিল সেটা নাম বলতে। ভাইয়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কালকে কলেজে, এ মেমোরেবল ডে এর ওপরে, মায়ের জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনটির কথা লিখতে চাচ্ছে, এজন্য নামটা চাই ওর। ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সাই দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাইয়া কোচিং ক্লাসে ব্যস্ত।
কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। আমি মাহির শিখানো কথাগুলোই বললাম। সব হলাম। ভাইয়া জায়গাটার নাম বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানাই নরসিংদী জেলার বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাইয়া। আমার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়া নরসিংদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সেই রাতে ওই এলাকার আশেপাশেই ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেবই দিয়েছে। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলার বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজীর পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়াকে বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে মায়ের কাবিননামার একটা ফটোকপি নিতে হবে, কারণ সেই কাবিননামায় নিশ্চয়ই মায়ের স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করল। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে, কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে। আমাদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়িতে খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই আশুগঞ্জে যাব কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবো না। আরিফ ভাইয়া দিবে না, আবার আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়াশোনা রেখে বাসায় থাকাটা মোটেও পছন্দ নয় ওনার। কি থেকে কি করব ভেবেই পাচ্ছিলাম না। তখনই মাহি বলে ওঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায় বের হয়ে যাবে। এই ঋতু, তুই একটা কাজ করত, পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাইয়া তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা, এবার ছটফট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাহিরে সিরিয়াল কেটের রোগীর সারিতে বসে আছি। আরিফ ভাইয়ার কাঁধে মাথা ফেলে ভাইয়া আলতো করে আমার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে আর থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার ওপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকেলে বান্ধবীর সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে, অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি আমি সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার, সাথেই ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে, এর জন্য সকাল থেকেই জ্বর আর পেট ব্যথায় কাহিল আমি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি। ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছে আমাকে। কিন্তু এখানে এসেও আর এক সমস্যা, ডাক্তারের চেম্বারে ডাক্তার নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টে থেকে, অথচ এখন 4:10 বাজে। আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ার কাঁধ থেকে। ভাইয়াও বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছেন। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যেই আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতে চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকাতে চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ ভাই লোকটার কথার উত্তর করে বলল, আসলে ভাই আমার ছোট বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম। আরে, এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশেই কোথাও আছে। বিষয়টি মাথায় আসতেই চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে লোকটা আমাকে হুমকি দিয়েছিল তার সামনে না যেতে, অথচ 24 ঘন্টা না যেতেই ঘুরে ফিরে আবার লোকটার সম্মুখেই আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম, কিন্তু আমি অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না। আমার মন মস্তিষ্ক চিন্তাধারার মধ্যেই আরিফ ভাইয়া আসিফ লোকটার কথায় উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ, সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস, এজন্যই এখানে নিয়ে এসেছি। কিন্তু এসে আর এক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেট হওয়ায় তিতো পানি ছাড়া পেট থেকে আর কিছুই বের হলো না।
ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে। বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুঁশে ফেরানোর চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিয়ে যেতেই চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা রিদ খানকে। উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লাম সেইটা।